আওয়ামী লীগের লোকজন সহকারে সারা রাত প্রায় মানসিক শারীরিকভাবে অনেক টর্চার করে। ইভেন শেষ রাতে নিয়ে এসে তারা চোখের মধ্যে মরিচ লাগাই দেয়। এরপরে দিন আমরা আবার রিমান্ডে নিয়ে আসে। ওই সময় যে নিয়ে এসআই দায়িত্বে ছিলেন উনি গোপালগঞ্জের লোক ছিলেন। উনি পরিচয় দিয়ে বলছেন আমি গোপালগঞ্জের লোক, আজকে আমি দেখে ছাড়বো। সবকিছুতে ভাষা প্রকাশ করা কঠিন। আমার প্রায় 60টা মামলা ছিল। আমার জীবনের দিনগুলো আর কি, অর্থাৎ রবিবার যেরকম সাপ্তাহিক শুরু হয়, আমাদের মামলাগুলো তো রবিবার দিয়ে শুরু হইতো এবং অধিকাংশ মাসে প্রায় 18-20 দিন 22 দিন আমাদের একটা দীর্ঘ সময় আমাদেরকে কোর্টে যাওয়া লাগে। আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আমি বাংলাদেশ জামাত ইসলামী তুরাগ থানা আমির এবং 52 নম্বর কাউন্সিলর পদপ্রার্থী। এর আগে আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। এর পাশাপাশি বৃহত্তর তুরাগ এবং উত্তরার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দায়িত্ব পালন করেছি, মহানগরী দায়িত্ব পালন করেছি। আর বর্তমানে তার পরিচয় বললামই। এই হচ্ছে মোটামুটি পরিচয়। আমরা জানতে চাইবো আপনি বিগত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে কয়বার গ্রেপ্তার হয়েছেন? আমি হাসিনা সরকার আমলে প্রথমে 2012 সালে অ্যারেস্ট হই। ক্রমান্বয়ে 5 বার আমার জেলে যাওয়ার সুযোগ হয়েছে। আর যদিও আমাদের মামলার কার্যক্রম বা এটা 2010 সালের যে আমাদের উত্তরার তখন এমপি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সময় থেকে মূলত আমাদের উত্তরের উপরে স্টিম রোডটা শুরু হয়। চিরিন অভিযানের নামে, রাজশাহীর ফারুক হত্যা মামলা চিরিন অভিযানের নামে আমি তখন উত্তরা থানা শিবিরের সভাপতি ছিলাম। আমাদের 14 নম্বর সেক্টরের একটা ম্যাচ থেকে আমাদের 50 জন বাইকে নিয়ে যাওয়া হয় রাত্রে। সেখান থেকে মূলত আমাদের উপরে হাসিনার যে অত্যাচার নির্যাতন সেটার সূচনা শুরু হয় আর কি। প্রথমবার যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন কতদিন আপনি জেলে ছিলেন? আমি প্রথমবার 2012 সালে এই উত্তরের রাজপথে আমাদের সকলের প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন আমাদের সবাই আল্লামা হিসেবে পরিচিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তির দাবিতে আমরা আজমপুরে জসিমউদ্দিন থেকে আজমপুরের দিকে আমরা একটা মিছিল করি। সেই মিছিল থেকে যাওয়ার পথেই তখন আমাকে গ্রেপ্তার করা হয়। তো উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তৎকালীন ওসি ছিলেন রেজাউল করিম। তো সেখানে আমাকে রাত্রে পুলিশের এসআই আরো যারা ছিলেন আমার সাথে আরো একজন ভাইকেও অ্যারেস্ট করেন। আওয়ামী লীগের লোকজন সহকারে সারা রাত প্রায় মানসিক শারীরিকভাবে অনেক টর্চার করে। ইভেন শেষ রাতে নিয়ে এসে তারা চোখের মধ্যে মরিচ লাগাই দেয়। এরপরে দিন আমরা আবার রিমান্ডে নিয়ে আসে। ওই সময় যে নিয়ে এসআই দায়িত্বে ছিলেন উনি গোপালগঞ্জের লোক ছিলেন। উনি পরিচয় দিয়ে বলছেন আমি গোপালগঞ্জের লোক, আজকে আমি দেখে ছাড়বো। তো ওই সময় আমি 12 দিন জেলে ছিলাম। আমার অনার্সের পরীক্ষা ছিল, অনার্স ফাইনাল ইয়ার, যার কারণে আদালত ওই সময় আমাকে জামিন প্রদান করে। প্রথম 12 দিন আমার জেলে থাকার সুযোগ হয়েছে। ঢাকা পুরাতন জেলা কেন্দ্রীয় কারাগার, সেখানে আমি সেলে ছিলাম আর কি 12 দিন। তারপরে স্টেপ বাই স্টেপ কতদিন করেছিলেন? এরপর আমি 2015 সালে আন্দোলনের সময় আরেকবার অ্যারেস্ট হই। সেখানে আমি প্রায় কাশিমপুর কারাগারে 3 মাস ছিলাম। ঠিক সমসাময়িক সময়ে আমাদের ওই কারাগারে আমাদের নিজামী সাহেব সেখানে ছিলেন। এরপর আমাদের অনেক দায়িত্বশীল যারা আছেন, মাহমুদুর রহমান মান্না সাহেব সহ আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ভাই, এবার দেলোয়ার হোসেন সাঈদী ভাই ওই সময় নির্মম নির্যাতনের মুখোমুখি, উনিও হাই সিকিউরিটি চাইছিলেন। তারপরে ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই সহকারে আমরা প্রায় ইভেন কি আমি যখন কাশিম হাই সিকিউরিটিতে 2015 সালে ছিলাম, শিবিরের বর্তমান যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান তিনি যে সময় জগন্নাথের দায়িত্বশীল,
আমি ওই সময় শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল। আমরা একসাথে একই সেলে আমরা প্রায় দীর্ঘ 3 মাস থাকার সুযোগ হয়েছিল। এরপর 2018 সালের নির্বাচনের পরে আবার জেলে ছিলাম, প্রায় দীর্ঘ 50 দিন জেলে থাকার সুযোগ হয়েছে। এরপরে আবার এই সরকার পতনের ঠিক কিছুদিন পূর্বে আবার জেলখানায় যাই, সেখানে প্রায় 30 দিনের মতন জেল খেটে এরপরে জামিনে বের হই। প্রথমে একবার অ্যারেস্ট করছিল, সব থানা থেকে সব মিলে 5 বার আমার এই জেলখানা যাওয়া লাগছে। এই হলো মোটামুটি জেলের একটা অভিজ্ঞতা আর কি। দেখ মানে আপনার কাশিমপুর কারাগার, পুরাতন যে কারাগার ছিল এবার বর্তমান যে কেরানীগঞ্জের কারাগার, এই সবগুলা কারাগারে যাওয়ার দেখার সুযোগ হয়েছে আর কি। আচ্ছা, কারাগারের পাশাপাশি রিমান্ডের কিছু অভিজ্ঞতা যদি আমাদেরকে বলতেন। এতে রিমান্ডের যেটা বললাম যে আসলে আমাকে যখন 2012 সালে অ্যারেস্ট করে, তখন আসলে আমাদের তো সময় রিমান্ডের অভিজ্ঞতা ছিল না। মানে রিমান্ড মানে তখন একটা ডিমান্ড ছিল আর কি, আপনার টাকা পয়সা একটা ব্যাপক একটা চাহিদা, এত টাকা দিলে মাফ করে দেবে। আমাদেরকে নিয়ে শিবিরের নেতা হিসেবে তারা 2 হাত এবং 2 পায়ের মধ্যে মানে লাগে, যেটা হাত করা লাগাইয়া পায়ের মধ্যে লাগাইয়া লাঠি দিয়ে ব্যাপক টর্চারিং করে, এবং ইভেন শরীরের মধ্যে তারা পা দিয়েও তারা নিষ্পেষিত করার চেষ্টা করেছে। 1 দফা 2 দফা 3 দফা, এক রাত্রে অনেকবার। ভাই শেষ রাতের দিকে আমাদের এলাকার কিছু লোকজন অ্যারেস্ট হয়েছিল, তারা অবস্থা দেখে ব্যাপক কান্নাকাটি করছে। তো মানে খুবই নির্মম একটা দৃশ্য মনে হচ্ছে। আমি বললাম যে আমি এসব এত কিছু বুঝি না, বললাম যে একটা আলেমের গায়ে আপনাদের পা ওঠে কি হবে, এটা তো আমি আসলে বুঝতেছি না। কারণ ওই সময় আমাদের কাছে এটা মানে খুবই ভয় মনে হচ্ছে যে এটা কেমনে সম্ভব। যদিও পরবর্তীতে হাসিনা বলে এগুলো একটা জেনারেল বিষয় ছিল, এটা প্রথম দিকে 12 সালে তো এত জেনারেলাইজ হয়নি। ওখান থেকে এদের নির্যাতনের মাত্রাগুলো আস্তে আস্তে একটা ভয়াবহ মাত্রায় চলে যায় আর কি। এটা এখনো এই স্মৃতিটা আমার জলজল করে, একটা কঠিন মুহূর্ত অতিক্রম করেছি। আসলে কারাগারে যাওয়ার পরে পরিবারের অবস্থা কেমন হয়, আপনি কি অনুভব করেছেন? আসলে সবকিছুতে ভাষা প্রকাশ করা কঠিন। আমার প্রায় 60টা মামলা ছিল। আমার জীবনের দিনগুলো আর কি, অর্থাৎ রবিবার যেরকম সাপ্তাহিক শুরু হয়, আমাদের মামলাগুলো তো রবিবার দিয়ে শুরু হইতো, এবং অধিকাংশ মাসে প্রায় 18-20 দিন 22 দিন আমাদের মানে একটা দীর্ঘ সময় আমাদেরকে মানে কোর্টে যাওয়া লাগছে। এরপর আমরা যখন জেলে ছিলাম, স্বাভাবিকভাবে আমি প্রথম 2 বারের অভিজ্ঞতা হলো যে আমার আব্বা কলেজের অধ্যাপক ছিলেন, উনি এলাকার সম্মানিত মানুষ ছিলেন। দেখলাম যে আমি মনে করতাম যে উনি অনেক কঠিন মানুষ, বা বাপদেরকে তো ছেলেরা ভয় পায়, কিন্তু আমার আব্বা প্রায় জেলখানা চলে যেত। প্রথমবার আমি যখন জেলে গেলাম, উনি যায় প্রতিদিন পুরো বসে থাকতো। দায়িত্ব সে বলতো, আঙ্কেল আমরা আসটা আপনাকে বলবো। আমি জেল থেকে আসার পর দেখতাম যে আমার আম্মা চোখগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। মানে একটা অন্যরকম একটা বিষয় বিরাজ করতো। ইভেন এটা বলতে পারে যে আমার আসলে পুলিশে এতগুলা মামলা, প্রতিনিয়ত বাসায় পুলিশের নক করে, এখানে আমাদের নিজেদের বাড়ি। এক পর্যায়ে আমার আম্মা প্রচন্ড অসুস্থ হয়ে যায়, আমার আব্বাকে একটা পর্যায়ে অ্যারেস্ট করে, ওনাকে জেলে নিয়ে যায়। উনি জেলে যাওয়ার পরে, জেল থেকে বেরোবার পরে, উনি খুব আত্মসমর্পণা লোক ছিলেন, হার্ট অ্যাটাক করে। এরপর আমার আব্বা একসময় পৃথিবী থেকে চলে যায়। আমার এই সমস্ত দীর্ঘ জার্নির কারণে এক পর্যায়ে আমার আম্মা অসুস্থ হয়, এবং আমার আব্বা মারা যাওয়ার 3 বছর পরে আমার আম্মা মারা যায়। মানে যদি একটা ভাষায় পরিবেশে বলি যে আমাদের এই রাজনৈতিক কেরিয়ার বা এই আন্দোলনের পিছনে, এই যে স্বাধীনতার আন্দোলনের পিছনে কত মানুষের ত্যাগ তিতিক্ষা, এটা আমার পরিবারের কথা বললে আপনি বুঝবেন যে
আমার আব্বা আম্মা দুইজনে দীর্ঘদিন মানে এই যে একটা ট্রমা, আপনার প্রতিনিয়ত পুলিশের বাসাগুলো তো ভালো ছিল না, খুবই স্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। এটা মানুষজন সহ্য করা, মহিলা মানুষদেরকে প্রতিদিন হ্যারাসমেন্ট করা, বাসায় মেহমান আসতে পারতো না, ভয়ে মেহমান আসা বন্ধ হয়ে গেছে, মানে যোগাযোগ এই একটা মানে অন্যরকম একটা অভিজ্ঞতা আর কি, যেটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না। কারাগারে যখন ছিলেন তো ছিলেনই, কিন্তু বাহিরে যখন ছিলেন তখন কি আবার পুনরায় গ্রেপ্তার হওয়ার আতঙ্কে বাসায় থাকা হতো, নাকি বাহিরে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাসায় থাকা হতো? আসলে যেহেতু আমাদের মামলা পরিমাণ অনেক ছিল, দেখা যায় কিছু মামলা হয়েছে আমি জানতাম না, কিন্তু ওয়ার্ড না এসে হাজির হয়ে গেছে। বলতে পারেন যে 2010 সাল থেকে স্বাধীনতার আগ পর্যন্ত, অর্থাৎ 24-এর অভ্যুত্থান বলি, দ্বিতীয় স্বাধীনতা বলি, এর আগ পর্যন্ত দীর্ঘ সময় আমি বাইরে থাকার সুযোগ আছে। কোন আত্মীয় স্বজন বা মেসে থাকা, যদি সবাই জানে যে আমাদের ঢাকাতে বাসা, কিন্তু বাসা আসলে একটু লুকোচুরি করে যাওয়া বা রাতের অন্ধকারে যাওয়া, আবার বেরিয়ে আসা, এটা একটা নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আমার আব্বা আম্মা জীবিত থাকতে আমি বাসায় গেলে একটা ঈদে আনন্দ হইতো, যে আমার ছোট ভাইরা বলতো আপনি আসলে খুব ভালো হয়, কিছু আপনি আসলে ওদিন বাসা সবচেয়ে ভালো ভালো রান্নাগুলো হয়, মানে যেরকম অনেকদিন পরে গেলে এটা হয়। আসলে আমাদের জীবনগুলো স্বাভাবিক ছিল না, এটা অস্বাভাবিক জীবন ছিল। ইভেন আমি সর্বশেষ যখন জেলখানা যাই, তখন আমার মেয়ে দুটো আছে, মেয়েরা মানে বাবা কোথায়, মানে এটাও তো বলার সুযোগ ছিল না যে বাবা জেলখানায় গেছে। মানে এইরকম ভাবে আমার পরিবার, স্ত্রী, সন্তান, বোনেরা, ভাইয়েরা, আর পুরো বংশ যেহেতু আমাকে সবাই মহব্বত করে, যেন সবাই উদ্বিগ্ন থাকতো, সব মা পান করে দোয়া করতে, যেন একটা পরিবর্তন আসে আর কি। অনেক এই নিউজগুলো পড়াটা আসলে অনেক প্যাথেটিক বিষয় আর কি, খুবই প্যাথেটিক বিষয় ছিল। আমরা অনেক কিছু এই আন্দোলনের বা এই হাসিনার আমলে অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আমার মতো একটা লোক, যদি আমার উচ্চতার থেকে আমার মামলার উচ্চতা বেশি ছিল, তাহলে তার স্বাভাবিক জীবনটা কোথায় ছিল? এখন যেই লোক আপনাকে রিমান্ডে নিয়েছে বা নির্যাতন করেছে, আপনি যদি তাকে মামলা দেওয়ার সুযোগ পান বা তার উপরে প্রতিশোধ নেওয়ার সুযোগ পান, এটা আপনি নিবেন কিনা? আসলে আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি বা ইসলাম আন্দোলন করি, আমাদের মাঝে প্রতিশোধ পরায়ণতা শব্দটা আমরা ব্যবহার করি না আর কি। আল্লাহ রাসূল বিদায় হজের বা মক্কা বিজয়ের পরে তার শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। আমরা ক্ষমা করতে চাই, কিন্তু যারা আইন লঙ্ঘন করে এরকম অসংখ্য পরিবারকে, নিরীহ পরিবারকে নির্যাতন করেছে, ডিসপিউশন করেছে, আমার সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে এই সমস্ত লোকদেরকে, যারা আইনের অপব্যবহার করে, তাদেরকে আমাদের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হোক। তাহলে ভবিষ্যতে যারা এই সমস্ত রাজনৈতিক দল ক্ষমতা আসবে, তাহলে তারা আইনের বা এই সমস্ত লোকদের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা আইনের অপব্যবহার করার সুযোগটা তারা আর পাবে না, বা তারা সাহস করেও করবে না। এই জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা করলেও রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য এই সমস্ত লোকদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, এটা আমার অভিমত। আচ্ছা, এখন বিগত শাসনামলের অভিজ্ঞতা থেকে আপনি কেমন বাংলাদেশ সামনে প্রত্যাশা করছেন? বিগত যে অভিজ্ঞতা দেখেছি, যে যে ক্ষমতায় আসে, বাংলাদেশের যে বিদ্যমান যে আইন, সে আইনে তাকে স্বৈরশাসক বানিয়ে ফেলে। একজন এমপি মানে হচ্ছে সে ওই এলাকার গডফাদার, সে এলাকার মা বাপ। একজন মন্ত্রী মানে হচ্ছে সে পুরো বাংলাদেশের মালিক। এই অবস্থা আসে 24-এর অভ্যুত্থানে বা গণবিপ্লবের পরে, যে এখন যে পিআর পদ্ধতির কথা বলা হয়েছে, পাশাপাশি সংবিধান সংশোধন, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এরপরে ক্ষমতা ভারসাম্য রক্ষা করা, যে বিভিন্ন দাবি দাওয়াগুলো আছে, আমি বিশ্বাস করি যে এই দাবি দাওয়াগুলোর মাধ্যমে ইভেন ইউনিয়ন পরিষদ নির্বাচন বা স্থানীয় নির্বাচনে যে শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে আমার বিশ্বাস শেষরা মার্কা যেগুলো সন্ত্রাসী মার্কা লোকগুলো আর উপরে উঠতে পারবে না। এবার ক্ষমতা ভারসাম্য হলে বাংলাদেশে একটা সুন্দর সমাজ মানুষ দেখতে পাবে, একটা আইনের শাসন মানুষ দেখতে পাবে। এই আইনের শাসন নিশ্চিত করার জন্য আমি যেটা বলবো সেটা হলো যে এই জুলাই সনদ যেটা আছে, এটা
বাস্তবায়নের মাধ্যমে এবং এটা আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে আগামী দিনে ইলেকশনটা হয়, তাহলে বাংলাদেশে একটা ক্ষমতার ভারসাম্য, বিরোধী দলের রাজনীতিদেরকে একটা সম্মান করা, সেই বিষয়টা প্রতিষ্ঠিত হবে। আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাবলিক নিউজকেও ধন্যবাদ, তারা একটা অতীতের আয়না একটা এপিসোড খোলার জন্য। আমি বিশ্বাস করি আপনার এই পাবলিক নিউজের অতীতের আয়না এপিসোডের মাধ্যমে অনেক মানুষ তাদের জমানো বুকের ব্যথাগুলাকে কিছুটা হইলেও বলে হালকা করতে পারবে। আমরা এই জিনিসগুলো দিনের পর দিন লালন করেছি, যদিও আমরা পাবলিকলি বিষয়গুলোকে বলি না, কিন্তু হাসিনা নির্যাতন যে কত ভয়াবহ ছিল, কত লোমহর্ষক ছিল, এগুলা যারা দেখেছে তারাই। এবং এদের কারণে একটা সে দেশ থেকে না, সে শুধু ক্ষমতা থেকে যায় না, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তো এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি এর থেকে ভবিষ্যতে যারা আসবেন তারাও শিক্ষা নেবেন। পাবলিক নিউজ দর্শকেরা, আপনারাও আগামী দিনের নির্বাচনে সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং যারা দেশের জন্য কাজ করবে, ঘুষ, দুর্নীতি, স্বৈরাচারী কাজ করবে না, এই সমস্ত দলকে আপনারা আপনাদের জন্য বেছে নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক